প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ধাপ ভ্যানিশিং মেথড এর সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ এই টপিকটা নিয়ে। তো এই টপিকটা ভালোভাবে জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের একটা বিষয় সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, সেটা হলো যোগ বিয়োগ। আর যাদের এই ব্যাপারে সমস্যা আছে বা প্রবলেম আছে তারা আমাকে কমেন্টে জানাবে। আমি যোগ বিয়োগ সংক্রান্ত বেসিক ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব, আর সেটা শিখে নিলে তোমাদের আর এই টপিকটা বুঝতে কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো অযথা কথা না বাড়িয়ে আমরা ভ্যানিশিং মেথড সম্পর্কে একটু জেনে নিই। তো ভ্যানিশিং মেথড সম্পর্কে জানতে গেলে বা বলতে গেলে আমাদের ছোট্ট একটা বিষয় সম্পর্কে আগে থেকে একটু ধারণা নিতে হবে, সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ। তোমরা অনেকেই উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে হয়তো জানো অথবা জানো না, তো কোনো অসুবিধা নেই। উৎপাদকের বিশ্লেষণের জন্য যে রুলস গুলো ব্যবহার করা হয় সেটা হলো কমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব সরি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তারপরে মিডল টার্ম ব্রেক। এই রুলস গুলো বা এই সূত্রগুলো সাধারণত উৎপাদকের বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। আর এই রুলস গুলো দিয়ে সবসময় আসলে উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব হয় না, যার কারণে অঙ্কের মাঝখানে কোন একটা জায়গায় এই চারটা সূত্রের যে কোনো একটা সূত্রে সাপোর্ট নিতে হয়। এই জন্য দেখতেই পাচ্ছ আমি এই সূত্রগুলোকে লিখে রেখেছি সাপোর্টিং সূত্র। তো যাই হোক, এই ব্যাপারগুলো বা এই রুলস গুলো নিয়ে আমি আর এখন কথা বাড়াবো না। এগুলো হচ্ছে ক্লাস 7-8 এর বা জেনারেল মেথড 3.3 এর আলোচনা। তো আমি যখন জেনারেল মেথড 3.3 আলোচনা করব তখন সেখানে আমি এই টপিকটা নিয়ে বিশদ আলোচনা করব। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আমি এই যে রুলস গুলোর কথা বললাম, এই রুলস দ্বারা আসলে সকল ধরনের বীজগণিতীয় রাশি বা বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। আবার বলতেছি, সব ধরনের বীজগণিতীয় রাশিকে এই রুলস গুলো দ্বারা উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। আর ঠিক এই কারণেই আসলে আমাদের প্রয়োজন হয় ভ্যানিশিং মেথড এই পদ্ধতির। ওকে, তাহলে এখন স্বভাবতই একটা প্রশ্ন আসবে যে স্যার, তাহলে কোন ধরনের অঙ্ক ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব, এটা আমি চিনবো কি করে বা বুঝবো কি করে? হ্যাঁ, সেটা বোঝানোর জন্য তো আমি আছি। এবার দেখো, এখানে কতগুলো অঙ্ক আমি লিখে রেখেছি অলরেডি। 10টা অঙ্ক আমি তোমাদের সামনে এখানে লিখে রেখেছি। তো অঙ্কগুলোতে একটু পাওয়ার দিকে খেয়াল করো তো, সবচেয়ে পাওয়ার কত, সবচেয়ে বড় পাওয়ারটা আসলে কত। এখানে খেয়াল করো, সবচেয়ে বড় পাওয়ার 3 3 3 3 3, এখানে আবার আছে 4 4, এগুলো তো সব বড় পাওয়ার হচ্ছে 4। তো বিশেষ করে দেখা যায় আমরা ফিনিশিং মেথডের সাহায্যে যে প্রবলেমগুলো সলভ করব সেগুলোতে সর্বনিম্ন পাওয়ার থাকতে হবে 3 বা 4। এর চেয়ে নিচে যে পাওয়ার, এর চেয়ে কম পাওয়ারের কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেগুলোকে আমরা ফিনিশিং মেথডের সাহায্যে সলভ করতে যাব না, সেগুলো নরমালি এই আগের যে প্রসেসগুলো বা নিয়মগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা সলভ করব। ওকে, এখন একটা কথা আসবে যে স্যার, তাহলে কি এগুলো সবই ভ্যানিশিং মেথডের সাহায্যে করতে হবে? এর ভিতর কোনো অঙ্ক কি এ ধরনের রুল ব্যবহার করে করা যাবে না? হ্যাঁ, যাবে। কয়েকটা অঙ্ক এ ধরনের রুল ব্যবহার করে করা যাবে। তো সেগুলো হচ্ছে স্পেশাল কোয়ালিটির কিছু অঙ্ক, সেগুলো আমি অঙ্ক পড়ানোর ভেতরে বলে দেবো। তো এখন চলো আমরা ভ্যানিশিং মেথড এর সাহায্যে কি করে এই ধরনের উৎপাদক বিশ্লেষণগুলো সলভ করব সেটা একটু শিখে আসি। তো দেখো, এখন আমরা 1 নং প্রবলেম সলভ করব। তো 1 নং প্রবলেম আমরা একটু তুলে নিয়ে এখানে লিখবো প্রদত্ত বহুপদী এভাবে লিখে আমরা 1 নং প্রবলেমটাকে তুলে নেব। এক্স কিউব প্লাস 4x স্কয়ার তারপরে প্লাস এক্স মাইনাস 6। ওকে, তো এখন আমরা এটাকে একটু ধরে নেব। ধরি এফ অফ এক্স এটা সমান এক্স কিউব প্লাস 4x স্কয়ার প্লাস এক্স মাইনাস 6। মনে আছে আমরা ফিনিশিং মেথড করার সময় এরকম ধরে নিতাম। তো এই যে এখানেও ভ্যানিশিং মেথড আমাদের প্রয়োজন হবে, যার কারণে এভাবে ধরে নেব। ধরে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন এখানে আমাদেরকে একটু চেক করতে হবে। কি চেক করতে হবে? এখানে এই যে বহুপদীটা এই জায়গাটায়, এই যে এতটুকু জায়গার মধ্যে এক্স এর একটা মান বসালে এই রাশিটার মান পুরোপুরি শূন্য হয়ে যাবে বা এই বহুপদীর মান পুরোপুরি শূন্য হয়ে যাবে। তো এক্স এর সেই মানটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। এখন স্যার, সেটা কত বসালে শূন্য হবে, আমি বুঝবো কি করে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন যে এখানে আসলে এক্স এর কোন মানটা বসালে শূন্য হবে, এটা আমি বুঝবো কি করে? এটা অবশ্যই আমাদের আন্দাজে বসাতে হবে। আন্দাজে বসিয়ে বসিয়ে চেক করতে হবে যে কোন মানটা ধরলে আসলে শূন্য হয়। এক্স এর মান কখনো 1 ধরলে শূন্য হতে পারে, 2 ধরলে শূন্য হতে পারে, 3 ধরলে শূন্য হতে পারে, আবার -2 -3 ধরলে শূন্য হতে পারে। তো স্যার, অনেকগুলো মান ধরে তো শূন্য হয়, তাহলে আমি কি করে বুঝবো? হ্যাঁ, তার জন্য আমরা কিছু মান একটু মুখস্থ রাখবো যে এই মানগুলোর ভিতরে সাধারণত আমরা ধরবো। বিশেষ করে বেশিরভাগ অঙ্কই সাধারণত এক্স এর মান যদি তুমি এরকম +-1 বা +-2 তারপর +-3 এগুলো, কিংবা +-1/2,
1/4, এই সমস্ত মানগুলো যদি তুমি ধরো, তাহলেই দেখবে যে এক্স এর এই সমস্ত মান ধরলে মোটামুটি এই ধরনের রাশিগুলোর মান শূন্য হয়। এখন কিছু কিছু বদমাইশ অঙ্ক আছে যারা আসলে এই সমস্ত মান ধরলেও সাধারণত মিলতে চায় না, তো তাদের জন্য অ্যাডভান্স লেভেলের কিছু একটা মান ধরতে হয়। একটু যারা ভালো স্টুডেন্ট তারা চেক করে দেখবা, অধৈর্য হবে না। যেমন এইগুলোর সাথেও না মিললে তখন তুমি সর্বশেষ পর্যায়ে একটু বাড়তি বড় বড় মান ধরার চেষ্টা করো, যেমন +-4, +-5, +-6। এতেও যদি কাজ না হয় তাহলে +-3/2, তারপরে +-2/3, এই সমস্ত মানগুলো তুমি ধরে চেক করে দেখতে পারো। তবে বেশিরভাগ অঙ্কই এই সমস্ত মানের ভিতর, তার ভিতরে সবচেয়ে বেশি এই +-1 আর এই +-1/2 বা +-2 এর ভিতরেই তোমাদের বেশিরভাগ অঙ্ক মিলে যাবে। কথা বোঝা গেছে? তো চলো, কত ধরলে জিরো হবে এটা আমরা আন্দাজে তো এইভাবে ধরে চেক করতে পারবো না, আমাদের একটু ক্যালকুলেটরের হেল্প প্রয়োজন হবে। তো চলো এখন আমি তোমাদের ক্যালকুলেটরের ব্যবহারটা দেখাই দিই যে আমরা কিভাবে ক্যালকুলেটরে এটা চেক করব যে আসলে এখানে এক্স এর মান কত ধরলে শূন্য হয়। তো চলো ক্যালকুলেটর ভিতরে যাই। তো দেখো, আমি এখানে একটা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। এই ক্যালকুলেটরটা মোটামুটি মানে একটা ক্যালকুলেটর, অনেকের ক্যালকুলেটর এর থেকে হাই প্রোফাইল। তো অসুবিধা নেই, তোমাদের ক্যালকুলেটরে জাস্ট একটা বাটন থাকলেই হবে, সেটা হচ্ছে ক্যালকুলেট নামক একটা বাটন। তোমরা খেয়াল করে দেখো, এই যে এখানে ক্যালকুলেট নামক একটা বাটন আছে, ক্যালকুলেট পুরো বানানটা দেওয়া নেই, দেওয়া আছে CALC। তো এই বাটনটা যদি তোমাদের থাকে তাহলে এখন আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা আসলে প্রথমে এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা ক্যালকুলেটরে তুলে নেব। ওকে, তো এই রাশিটাকে ক্যালকুলেটরে তুলতে গেলে আমাদের প্রথমে তুলতে হবে x3। তো আমরা x তুলবো কিভাবে, খেয়াল করো। এখানে এই যে এক্স একটা বাটন দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখো, এই যে এক্স, এই যে এক্স এক্স নামক একটা বাটন। তো এটা মূলত ফার্স্ট ব্র্যাকেট চাপলে এই এক্স আসবে, কিন্তু সরাসরি তুমি যদি এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রেস করো তাহলে কিন্তু এক্স আসবে না। তোমাকে যেটা করতে হবে, এই এক্স এর কালারটা আসলে কার সাথে ম্যাচ করে, এই যে শিফট এই কালারের সাথে ম্যাচ করে নাকি এই যে আলফা এই কালারের সাথে ম্যাচ করে। খেয়াল করে দেখো, আলফা এই লেখাটা হচ্ছে পিঙ্ক কালারের এবং এক্স লেখাটাও কিন্তু পিঙ্ক কালারের। ওকে, তো তুমি যদি আলফা চেপে তারপরে তুমি এক্স চাপো, এই যে ফার্স্ট ব্র্যাকেটটার উপরে চাপ দাও, তাহলে কিন্তু এখানে এক্স লেখা আসবে। তো চলো আমরা এক্স তুলে নিই। এক্স কিভাবে তুলবো, এই যে আলফা চাপলাম, এখন আমি এই যে ফার্স্ট ব্র্যাকেটের উপর চাপ দিলাম, দেখো এক্স চলে এসেছে। এখন এক্স এর পাওয়ার এই কিউব দিতে হবে। তো পাওয়ার কিউব দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এই যে একটা বাটন এখানে দেখা যাচ্ছে, দেখো এই বাটনটা যদি আমরা প্রেস করি, এই যে এই বাটনটা অনেকটা এরকম এর মতো দেখতে। তো এই বাটনটা প্রেস করলে আমরা এখন দেখো, আমরা এখন এই বাটনটা প্রেস করব, করে আমরা এখন এই যে 3 দিলাম, 3 দিলে x এর পাওয়ার 3 বা x কিউব হয়ে যাবে। এই কিউবটা আবার অন্যভাবেও দেওয়া যায়, তোমরা চাইলে এখানে যে শিফট বাটনটা আছে, তো এই শিফট বাটনটা চেপে দেখো, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আমি শিফট বাটনটা চেপে যদি এখানে এই স্কোয়ার লেখা যেখানে আছে ওই বাটনটা যদি আমি চাপ দিই, তাহলে কিন্তু এখানে কিউব চলে আসবে। তো এইভাবে করে তোমরা কিউব বা স্কোয়ার এগুলো লিখতে পারবে। তো চলো এখন আমি কিভাবে করে দেখি রাশিটা তুলবো তোমাদের দেখাচ্ছি। তো এখানে প্রথমে আছে এক্স কিউব, তাহলে আমি এক্স কিউব তুলবো কিভাবে, এই যে আলফা বাটনটা চাপলাম, তারপর আমি এই ফার্স্ট ব্র্যাকেটের উপর চাপ দিলাম, এক্স আসলো। এখন এক্স এর পাওয়ার 3, তোমরা ওই যে শিফট চেপে স্কোয়ার লিখতে পারো, কিন্তু আমি ওভাবে লিখবো না, আমি এই যে এই চিহ্নটা দিয়ে তারপরে আমি এখানে কিউব দেবো। ওকে, তো এক্স কিউব হয়ে গেল। এখন আমাদের তুলতে হবে 4x²। তো এখানে 4x² তোলার জন্য আমি প্লাস দেবো, প্লাস 4x² আছে এখানে, প্লাস প্লাস দিয়ে দিলাম। তো এখন এখানে 4 লিখবো, এবার আবার x তুলবো, আলফা, তারপরে এই যে x তুললাম। এখন x এর উপর আবার স্কোয়ার আছে, তাহলে আমরা এই যে স্কোয়ার চেপে স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের তুলতে হবে +x - 6। তো এই যে প্লাস দিলাম, আবারও আলফা চেপে আমি এখানে x দিলাম, +x হয়ে গেল -6। ওকে, তো আমাদের এই পুরো রাশিটা তোলা হয়ে গেল। এখন তোমরা যেটা করবে, এখানে এই যে ক্যালকুলেট নামক যে বাটনটা আছে সেই বাটনটার উপর তোমরা এখানে প্রেস করবা। তো দেখো, তোমার কাছে চাওয়া হচ্ছে x ইকুয়াল হোয়াট। ওকে, তো x ইকুয়াল হোয়াট এরকম চেয়েছে, তো এর মানে হলো তুমি আসলে x এর জায়গায় কত বসাতে চাও। তো আমি x এর জায়গায় এখানে একটু 5 বসিয়ে দেখবো যে এখানে 0 হয় কিনা, বা আমি একটু 2 বা -2 এই ধরনের কোনো মান বসিয়ে দেখবো যে 0 হয় কিনা। তো চলো আমি এখানে একটু -2 বসিয়ে দেখি যে কোনোভাবে 0 হয় কিনা। তো আমি এখানে মাইনাস এই যে 2 দিলাম, তো -2 দিয়ে ইকুয়াল দেবো, দেখি 0 আসে কিনা। হ্যাঁ, -2 দেওয়াতে 0 এসেছে। একইভাবে এখন মনে করো তোমার এখানে একবারে 0 এসে গেছে, ভালো কথা। এখন যদি 0 না আসতো তাহলে তুমি কি করতে, তুমি অন্য মান দিয়ে চেক করবে। এখন যেমন তুমি 1 দিয়ে চেক করবে, 2 দিয়ে চেক করবে, 3 দিয়ে চেক করবে, -3 দিয়ে চেক করবে। তো তার জন্য কি করবে, তুমি কি এখানে
এই পুরো রাশিটা মুছে আবার নতুন করে তুলবে? না, পুরো রাশিটা মুছে আবার নতুন করে তুলবে না। তুমি যেটা করবে এখানে আবারও এই ক্যালকুলেট বাটনটায় প্রেস করবা। তো ক্যালকুলেট বাটনটায় প্রেস করলে তোমার আবারও এখানে দেখা যাবে এক্স ইকুয়াল হোয়াট, মানে এবার তোমার কাছে আবার জানতে চাচ্ছে যে তুমি এখন এক্স এর মান কত বসাতে চাও। তো তুমি এবার এক্স এর মান ধরো এখানে 3 বসাবা, তাহলে আমি 3 দিলাম। 3 দেওয়ার পরে আমি ইকুয়াল চাপ দিলাম, দেখা যাক এখানে 60 এসেছে, 60 এসেছে। তো 60 আসলে হবে না, আমাদের এখানে 0 আসতে হবে। ওকে, তো আমরা অন্য কোনো মান দিয়ে দেখি 0 আসে কিনা। -2 দিয়ে দেখলাম 0 আসে। এর চেয়ে সহজ কোনো মান, ছোট কোনো মান দিয়ে দেখি 0 আসে কিনা। তো তার জন্য আমি আবারও ক্যালক বাটন চাপবো, ক্যালক বাটন চেপে তারপরে এখানে আমি একটু 1 দিয়ে দেখি 0 আসে কিনা। 1 দিলাম, ইকুয়াল দিলাম, 0 আসলো। হ্যাঁ, তো এখানে দেখো 1 দেওয়া তো 0 এসেছে। তো 1 দিলে 0 আসে, -2 দিলে 0 আসে, আবার এরকম 2 দিলেও 0 আসতে পারে। তো যে কোনোটা দিলে, মানে যেটা যেটা দিলে 0 আসবে তুমি সেই মানগুলো গ্রহণ করবা। তো আমি এখানে সবচেয়ে ছোট মানটা গ্রহণ করব 1। 1 দিয়ে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো আমরা শুরুর দিক থেকে আসলে এরকম 2 -3 এরকম চেক না করে আমরা সিরিয়ালে এই যে +1 -1 +2 -2 এইভাবে করে চেক করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সবচেয়ে ছোট মান দিয়ে যদি 0 বানানো যায় সেটা আমাদের জন্য আসলে বেশি সুবিধা হবে, কারণ ছোট ছোট সংখ্যা দিয়ে হিসাব করাটা সুবিধামূলক। ওকে, তো চলো আমি আবার একটু চেক করি আমরা কত ধরেছিলাম। এখানে আমরা x = 1 ধরে দেখেছিলাম বোধহয়, আরেকবার ধরি। আমি আবারও ক্যালক দিয়ে আমি এখানে আবার x এর জায়গায় 1 লিখে দিই, দেখি এখানে কত আসে। হ্যাঁ, x = 1 ধরাতে 0 এসেছে। তো চলো এইভাবে করে তুমি যে কোনো মান একের পর এক ট্রাই করে দেখতে পারো, একটাতে না হলে আরেকটা দেখবা। এরকম এখানে যতগুলো মান আছে সবগুলো দিয়ে ট্রাই করো যতক্ষণ 0 না হবে। এরপরে যদি এগুলো দিয়ে না হয় তারপর আর একটু কষ্ট করে দেখবা যে এগুলোর কোনো মান ধরে 0 হয় কিনা। যদি এরপরেও 0 না আসে তাহলে তুমি এই অঙ্ক বাতিল করে দেবা, ধরে নেবা যে এই অঙ্ক তোমার দ্বারা সম্ভব না, তুমি এই অঙ্ক করতে যাবে না। কারণ মোটামুটি যে অঙ্কগুলো মিলবে তারা এই সমস্ত মানের ভিতরে মিলে যাবে ইনশাল্লাহ। আর এছাড়া না মিললে এটা অনেক ঝামেলামূলক, এটার ভিতরে যাবে না তোমরা। তো এখন আমরা অঙ্কের ভিতরে যাই, চলো। তো এখন আমরা যেটা করব, একটু আগে আমরা যেটা দেখলাম, আমরা প্রথমে এখানে লিখে নেব এখন লিখে আমরা একটু আগে দেখলাম যে এখানে এই রাশিটায় x এর জায়গায় কত ধরলে 0 আসে। আমরা দেখলাম -2 ধরলে 0 আসে, 1 ধরলে 0 আসে। তো আমি এখান থেকে 1 কে গ্রহণ করব। তো এখানে আমি এই জিনিসটা আমাদের একটু দেখিয়ে দিতে হবে যে x এর জায়গায় 1 ধরলে কি করে 0 আসে, এই পুরো হিসাবটা আমাদের একটু দেখিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, এখানে f টা লিখবো, লিখে এখানে x এর পরিবর্তে আমরা 1 বসাবো। এই যে 1টা আমরা ধরে 0 পেয়েছি। তো এখানে 1 বসিয়ে ডান পাশে x এর জায়গাতে সব জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে 1 এর কিউব প্লাস 4 ইনটু 1 এর স্কয়ার প্লাস 1 -6। তো এখানে কত আসবে, 1 এর কিউব 1 হয়, প্লাস 4 ইনটু 1 এর স্কয়ার 1, তার সাথে 4 গুণ করলে 4 হবে। তো এখানে 4 প্লাস এখানে 1 -6। ওকে, তাহলে এই তিনটা যোগ করে দিলে আসবে কত, এখানে 6 আর এদিকে -6 সমান 0। তো এই যে এখানে যখন এই দেখো এখানে কিন্তু আমরা এই যে তখন ক্যালকুলেটর ধরে দেখেছিলাম যে অন্তরালে 0 আসে। তো আমরা সেটা এখন হিসাব করে এখানে দেখিয়ে দিলাম যে এখানে 0 আসে। তো এখন তোমার কাজ কি, তুমি এই যে x এর জায়গায় 1 ধরে যে তুমি 0 পেয়েছো, এখন তুমি x এর জায়গায় আসলে কত ধরেছো তুমি লিখবা যে x এর জায়গায় আমি ধরেছি কত, -1, মানে x = -1 ধরেছি আমি। তো এইভাবে একটু রাফে এক জায়গায় লিখবা, লিখে এখন এখান থেকে তুমি যেটা করবে ডান পাশের 1 কে বাম পাশে নিয়ে আসবে। তাহলে কি আসবে, x - 1 = 0। তো এই যে x - 1 তুমি পেলে, তো তুমি সিদ্ধান্ত নেবে এই যে x - 1 এটা হলো এই f of x এর একটা উৎপাদক, বা এই বহুপদীটা বা এই রাশিটার একটা উৎপাদক। এভাবে সিদ্ধান্ত নিবা। ওকে, তো আমরা এখন এখান থেকে সিদ্ধান্ত নেব যে অতএব x - 1 f of x এর একটি উৎপাদক। ওকে, একটি উৎপাদক। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো রাশিটাকে এখান থেকে আবার নতুন করে এই জায়গায় তুলে নিয়ে আসা। এখন লিখবো, আচ্ছা এখানে একটা কাজ করবা তোমরা, এখানে লিখবা। ওকে, এখানে, আর এখানে লিখবে এখন। এখন লিখে তুমি এই পুরো রাশিটাকে এখন আবার তুলে নিয়ে আসবা। তো এখানে f of x এটা সমান আছে কত, x কিউব প্লাস 4x স্কয়ার, তারপরে প্লাস x মাইনাস 6। এখন যেটা করবা, এখানে একটা লাইন গ্যাপ রাখবা, এই যে এখানে একটা লাইন গ্যাপ রাখবা, রেখে পরের লাইনে চলে যাবা, এবং পরের লাইনে গিয়ে এই যে উৎপাদকটা আছে এই উৎপাদকটা তুমি প্রথমে একবার লিখে নেবে। এখন তোমার যে কাজটা হবে সেটা হলো, এই x - 1 এর সাথে এখানে বাহিরে বিভিন্ন সংখ্যা বা বিভিন্ন বর্ণ তুমি এগুলো গুণ দেবে, এবং গুণ এমন ভাবে দেবে যাতে করে এই উপরের লাইনগুলোর সাথে তোমার সবকিছু ম্যাচ করে যায়, ব্যালেন্স করে যায়, মানে ব্যালেন্স হয়ে যায়, এমন ভাবে তুমি কাজটা করবা। তো এখন আমরা একটু চেক করি যে আসলে কি এখানে গুণ দেওয়া যায়। আমি যদি এখানে x গুণ দিই, তাহলে x গুণ দিলে x আর x গুণ করলে এখানে কত আসে, x স্কয়ার। এখন এখানে যদি x স্কয়ার আসে তাহলে x স্কয়ার আর x কিউব ব্যালেন্স হয়।
হয় না। তাহলে তোমাকে এমন কিছু গুণ দিতে হবে যেন এটার সাথে মিলে যায়। তাহলে কি গুণ দেওয়া যায়, চলো আমরা একটু এক্স স্কোয়ার গুণ দিয়ে দেখি। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, হ্যাঁ এই যে মেলে। তাহলে আমরা এখানে বাইরে এক্স স্কোয়ার লিখবো, লিখে এখন এক্স স্কোয়ার দিয়ে এটাকে আর এটাকে দুটোকেই গুণ করবো। তো এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে আসবে এখানে এক্স কিউব, তারপরে এখানে মাইনাস থেকে যাবে এক্স স্কোয়ার দিয়ে এখানে যদি আমি 1 কে গুণ করি তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার। তো অলরেডি আমাদের একটা কিন্তু এখানে মিলে গিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে এক্স কিউব মিলে গিয়েছে। ওকে, তো এখন একটা তো মিলেছে, কিন্তু এদিকে তাকাও, এখানে এক্স স্কোয়ার এরা কিন্তু আবার ম্যাচ করেনি। সেটা কেন? এখানে আছে এক্স স্কোয়ার চারটা, এই যে চারটা এক্স স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার একটা, তাও আবার ঝামেলা কোথায়, এখানে আছে প্লাস চারটা এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস একটা এক্স স্কোয়ার। এখন এরকম ঝামেলা থাকলে তোমাকে যেটা করতে হবে, এখানে এটার সাথে কিছু একটা যোগ দিতে হবে। যেমন ধরো এটার সাথে আমি যদি এখানে এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার দিই এরকম, তাহলে কি এই মাইনাস থ্রি এক্স স্কোয়ার এবং এই মাইনাস এক্স স্কোয়ার মিলে কি এই মাইনাস প্লাস চারটা এক্স স্কোয়ার হবে? চেক করে দেখ। মাইনাস এক্স স্কোয়ার এবং মাইনাস তিনটা এক্স স্কোয়ার মিলে তো হয় মাইনাস চারটা এক্স স্কোয়ার, তাতে তো আমাদের প্লাস চারটা এক্স স্কোয়ার হয় না। তো এভাবে করলে হবে না, তোমাকে এখানে একটু হিসাব করে দেখতে হবে। আমি চলো এটাকে একটু রাফে নিয়ে যাই। এই মাইনাস এক্স স্কোয়ার, এই এটার সাথে এখানে এমন কিছু যোগ বা বিয়োগ দিতে হবে যেন এই প্লাস চারটা এক্স স্কোয়ার পাওয়া যায়। তো কি দেওয়া যায়, আমি মাইনাস তিনটা এক্স স্কোয়ার দিয়ে তো দেখলাম, তো এখন আমি একটু মাইনাস টু এক্স স্কোয়ার দিয়ে দেখি তাতে কত আসে। তো মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার হয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার, না ম্যাথ করে না। তো আমরা একটু অন্য দিক যাই, আমরা একটু প্লাসের দিকে যাই চলো। তো আমি এখানে প্লাস যদি তিনটা এক্স স্কোয়ার দিই তাহলে কত আসে, মাইনাস একটা এক্স স্কোয়ার আর প্লাস তিনটা এক্স স্কোয়ার, তাহলে থাকবে এখানে প্লাস দুইটা এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে প্লাস চারটা এক্স স্কোয়ার, হয় না। তো আমরা আরেকটু কাজ করি, এখানে আরেকটু বাড়িয়ে দিই। এখানে যদি আমি পাঁচটা দিই তাহলে কত আসে, এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার আর এখানে আছে প্লাস পাঁচটা এক্স স্কোয়ার, তাহলে কত আসে, এখানে আসবে প্লাস চারটা এক্স স্কোয়ার, যে বড়টার চিহ্ন প্লাস, আর এখানে দুইটা দুরকম চিহ্ন থাকার কারণে বিয়োগ হয়, বিয়োগ করলে এখানে চারটা এক্স স্কোয়ার থাকে। তাহলে এখন দেখো এটার সাথে ব্যালেন্স হয়ে গেছে। তার মানে হলো তুমি যদি এটার সাথে এখানে প্লাস পাঁচটা এক্স স্কোয়ার দিতে পারো, তাহলেই এই দুইটা যোগ বা বিয়োগ করে আসলে এই যে এটার সাথে ম্যাচ করবে বা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখন তোমার আইডিয়া হয়ে গেছে যেখানে আমার প্লাস পাঁচটা এক্স স্কোয়ার আনতে হবে, কিন্তু এটা এমনি এমনি লিখে দেওয়া যাবে না। তোমাকে যেটা করতে হবে, এই এক্স মাইনাস ওয়ান কে তোমার এখানে আবারও ব্যবহার করতে হবে। তুমি আবার এখানে লিখবা এক্স মাইনাস ওয়ান, এবং এক্স মাইনাস ওয়ান লিখে এখন তুমি দেখবা এই যে এখানে প্লাস পাঁচটা এক্স স্কোয়ার দিলে যে এই দুটা বিয়োগ করে বা যোগ করে এটার সাথে মেলে, তো সেই প্লাস পাঁচটা এক্স স্কোয়ার আনতে হলে বা বানাতে হলে এইখানে তোমাকে কিছু একটা গুণ দিতে হবে। তাহলে তুমি কত গুণ দিলে সেটা সম্ভব, তুমি যদি এখানে প্লাস এই 5 দিয়ে এখানে একটা এক্স দিয়ে দাও, তাহলে দেখো এই 5x আর এই x গুণ করলে 5x স্কয়ার হয়, আর এখানে আছে প্লাস, তাহলে এখানে মোট প্লাস 5x স্কয়ার চলে আসে। এবং এই দুটা দিয়ে হিসাব করলে দেখো এটার সাথে কিন্তু এবার ব্যালেন্স হবে। এখন এটা দিয়ে আবার এটাকেও গুণ করতে হবে 1 কে, তাহলে গুণ করো, প্লাস 5x দিয়ে 1 কে গুণ করলে আসবে এই যে এখানে -1, তাহলে -1 কে গুণ করলে আসবে -5x। এখন দেখো এই দুইটা মিলে এটার সাথে ব্যালেন্স হলো, কিন্তু ঝামেলা আবার আরেক জায়গায় রয়ে গেছে। সেটা কি, এখানে x পাঁচটা তাও আবার মাইনাস, এখানে x একটা তাও আবার প্লাস। তাহলে এখন আবার আগের মতো চেক করতে হবে যে এই -5টা x এর সাথে এখানে কয়টা যোগ করলে, কয়টা x আরো যোগ করলে বা কয়টা x বিয়োগ করলে এই 5টা x, সরি এই একটা প্লাস x পাওয়া যাবে। ওকে, তো তার জন্য আমি এখানে একটু চেক করে দেখি, তোমরা মনে মনেও হিসাব করতে পারো, আমি একটু লিখে হিসাব করে দেখি। আমি যদি এখানে প্লাস ছয়টা, এখানে যদি প্লাস চারটা এক্স দিই তাহলে কি ম্যাচ করবে? না, প্লাস চারটা এক্স দিলে মনে হয় ম্যাচ করবে না, কারণ এই বড়টার জন্য মাইনাস আর এদিকে বিয়োগ করে থাকবে একটা এক্স, তাহলে তো মাইনাস এক্স, বাট এখানে আছে প্লাস এক্স। তাহলে এখানে কি দিলে ম্যাচ করতে পারে? তাহলে এখানে হয়তো বা প্লাস সিক্স এক্স দিলে ম্যাচ করতে পারে। হ্যাঁ, প্লাস সিক্স এক্স দিলে দুইটা দুরকম চিহ্ন বিয়োগ করলে একটা এক্স থাকবে আর বড়টার জন্য প্লাস। হ্যাঁ, তাহলে এখানে যদি প্লাস সিক্স এক্স দেওয়া যায় তাহলে আসলে এই দুইটা যোগ বা বিয়োগ করে এই প্লাস এক্স এর সাথে ব্যালেন্স হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে সেই প্লাস সিক্স এক্স আনতে হবে, কিন্তু সেটা এমনি এমনি আনা যাবে না। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে এই এক্স মাইনাস ওয়ান কে আমরা আরেকবার লিখে নেব, এবং এখানে আমরা একটু হিসাব করব যে এখানে কত গুণ দিলে সেই প্লাস সিক্স এক্স এখানে আসবে। তো আমি এখানে যদি একটা প্লাস দিই এবং এখানে যদি একটা সিক্স দিয়ে দিই, তাহলে খেয়াল করো প্লাস আর এই সিক্স আর এক্স গুণ করলে সিক্স এক্স হয়, তাহলে এখানে হয়ে গেল প্লাস সিক্স এক্স। এবং দেখো তো এই দুটা মিলে এখন এই প্লাস এক্স ব্যালেন্স হয় কিনা, হ্যাঁ হয়। তাহলে এই সিক্স দিয়ে এখন এই ওয়ান কেও গুণ করে দাও, তাহলে এখানে মাইনাস সিক্স। ওকে, তাহলে এখন দেখো
এটা এটার সাথে ব্যালেন্স হয়, তারপরে এই দুইটা মিলে এটার সাথে ব্যালেন্স হয়, তারপরে এই দুইটা মিলে এটার সাথে ব্যালেন্স হয়, আর -6 এর সাথে ব্যালেন্স হয়ে গেল। তার মানে আমরা এখানে এমন ভাবে কাজ করলাম যে উপরের লাইনটা পুরোপুরি ব্যালেন্সড আছে এখানে। ওকে, এটাই হলো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা সবচেয়ে ঝামেলার কাজ, এবং এটা জানতে গেলে কিন্তু যোগ বিয়োগ খুব ভালো জানতে হবে। যারা যোগ বিয়োগ পারো তারা হয়তো এখানে অলরেডি বুঝে গেছো, আর যারা যোগ বিয়োগ পারো না তাদের কাছে এটা অনেক হার্ড লাগতে পারে। তো যাই হোক, আমি সামনে এগোই। যাদের যোগ বিয়োগের সমস্যা আছে তারা যোগ বিয়োগ শিখে তারপরে এই অঙ্কগুলো করতে আসবে, দেখবে অনেক ইজি লাগবে। তো চলো আমি পরবর্তী অংশে যাই। এর পরবর্তীতে আমার কাজ কি? এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে x মানে ধন x মানে ধন x মানে ধন এই তিন জায়গা থেকে x মানে ধনকে কমন নিয়ে একটা x মানে ধন লিখে দেবো এখানে x - 1। তো তিনটা x মানে ধন এর পরিবর্তে একটা x মানে ধন লিখবো, আর বাকি আছে কি কি x স্কয়ার, এখানে আছে +5x, আর এখানে আছে +6, এদেরকে এক ব্র্যাকেটে লিখে দেবো। তো x স্কয়ার +5x তারপরে আছে +6। এখন এখানে আসার পরে কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে কিন্তু এই অঙ্কটা দেখেই বোঝা যায় যে এটা মিডল টার্ম হবে, তাই না? তো মিডল টার্ম ব্রেক তোমরা পারো, আমি এটা ধরেই প্রবলেমটা সলভ করাচ্ছি। তো যদি কারো মিডল টার্ম ব্রেকে প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি এই ব্যাপারেও ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব, মিডল টার্ম ব্রেক তোমাদের আলাদাভাবে শিখিয়ে নেব। ওকে, তো এখন অঙ্কের ভিতরে আর কথা বাড়াবো না, অনেক সময় নষ্ট হয়ে গেছে। চলো, তো এখানে x-1 এটা রেখে দিলাম, আর এখানে মিডল টার্ম ব্রেক করব। x স্কয়ার +3x +2x +6 সমান এখানে x-1, এই দুটা থেকে কমন যায় কি x কমন যায়, থাকে x + 3, আর প্লাস এই দুটো থেকে কমন যায় কি এখানে 2 কমন যায়, থাকে x + 3। ওকে, তো এখন এখানে x - 1 থাকলো, আর এই দুটো আবার ম্যাচ করে, তো যারা ম্যাচ করে ওদেরকে আমরা কমন নিয়ে একটা লিখে দেবো এরকম x + 3 ম্যাচ করে, তাই একটা x + 3 লিখলাম, আর এখানে থাকবে x + 2। তাহলে এই হলো দেখো আমাদের সর্বশেষ উৎপাদকের বিশ্লেষণ, যেটা আর কি। এখানে দেখো তো প্রত্যেকটা রাশি গুণাকার হয়েছে কিনা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। মনে আছে তো আমি বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ মানে হলো গুণাকার তৈরি করা। তা আমাদের পুরো রাশিটা এখন গুণাকার তৈরি হয়ে গেছে, তাহলে এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। ওকে, তো এই অঙ্কটা আসলে অনেক সময় লেগে গেল, অনেক অনেক বেশি সময় লেগে গেল। হ্যাঁ, আসলে শিখতে গেলে একটু সময় দিয়ে শেখা উচিত। তো তুমি যখন একবার বোঝা যাবে এরপর অঙ্কগুলো সহজ লাগবে। তোমাদের মনে হতে পারে স্যার এত কঠিন এই অঙ্কটা। হ্যাঁ, আসলে প্রথমবার এরকম মনে হয়, কিন্তু আমি যখন দ্বিতীয় প্রবলেমটা সলভ করবো দেখবো এটা খুব দ্রুত হয়ে গেছে। তো চলো আমি দ্বিতীয় প্রবলেমটা একটু সলভ করে দেখো কত তাড়াতাড়ি এবং কত সহজে হয়। ওকে, তো এখন আমি তুলবো দ্বিতীয় প্রবলেমটা। তো দ্বিতীয় প্রবলেমে এখানে কি আছে, আমরা 2 নং লিখে এখানে প্রদত্ত বহুপদী লিখে আগের মতো তুলে নেব। প্রদত্ত বহুপদী, তো প্রদত্ত বহুপদী লিখে এখানে আমরা তুলবো সমান a³ - a² -10a - 8। তো এখন প্রথমে আমরা ধরে নেব, ধরি f অফ a এটা সমান হচ্ছে a³ - a² -10a - 8। তো এখানে এ এর পরিবর্তে কত বসালে বা এর জায়গায় কোন মানটা বসালে আসলে শূন্য হয় এটা তোমাকে চেক করতে হবে। তো তোমরা ক্যালকুলেটরে একটু আগের মতো আবারও এটা ক্যালকুলেটর তুলে দেখবে যে ওখানে কত বসালে শূন্য হয়। এখন ঘটনা হচ্ছে ক্যালকুলেটরে তো আর এ তোলা যাবে না, ক্যালকুলেটরে তোমরা এর পরিবর্তে এক্স তুলবে, এক্স তুলে জাস্ট এই পাওয়ার মাইনাস সংখ্যা এগুলো ঠিক রাখলেই হয়ে যাবে। তো ওখানে তুমি দেখবে ক্যালকুলেটরে কত ধরলে জিরো আসে। তো এটা সম্ভবত এখানে -1 ধরলে জিরো হবে, আমি একটু চেক করে নিই। -1 তার কিউব করলে হয় -1, তাহলে এখানে আসবে -1, আর এখানে আসবে +10। হ্যাঁ, এখানে -1 ধরলে জিরো হবে। ওকে, তোমরা ক্যালকুলেটর চেক করে দেখবে কত ধরলে জিরো হয়, তোমরা তার আমার মতো এরকম তাড়াতাড়ি হিসাব করতে পারবেন। ওকে, তো আমরা যেটা করবো, এই যে এখানে -1 ধরলে জিরো হয় এটা আমি বুঝে গেলাম। তো আমি এখন এখানে লিখে এই এফ এর ভিতরে -1 বসিয়ে দিয়ে সেই হিসাবটা একটু দেখিয়ে দেবো যে কি করে আসলে জিরো হয়। তো এখানে এর পরিবর্তে -1 লিখলাম, ডান পাশেও এর পরিবর্তে -1 লিখবো, তার কিউব, তারপর এখানে মাইনাস, এখানে -1 তার স্কয়ার, -10 ইনটু -1 -8। তো এখন -1 এর কিউব করলে, মাইনাসের কিউব করলে মাইনাস থেকে যাবে, বিজোড় পাওয়ার হলে মাইনাস থেকে যায়, আর 1 এর কিউব করলে 1। এখানে এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু গুণ করে দেওয়া যাবে না, খবরদার। এই আগে তোমাকে এই স্কয়ারের কাজ করতে হবে, তাই স্কয়ারের কাজ করলে মাইনাস কিন্তু থাকবেই না, মাইনাসের স্কয়ারে প্লাস হয়ে যায়। ওকে, সুতরাং থেকে যাবে এই বাহিরের মাইনাসটা, তাহলে বাহিরের মাইনাস, আর এখানে -1 এর স্কয়ার করলে জাস্ট 1 আসবে। তো এখানে এখানে তুমি হিসাব করতে পারবে যে মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, এখানে তো কোনো স্কয়ারের ঝামেলা নেই বা কিউবের ঝামেলা নেই। তো এখানে
+10 আর এদিকে -8। তো দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই তিনটাই মাইনাস সংখ্যা, তাহলে মাইনাস গুলোকে সব একসাথে যোগ করে ফেলবো -10 আর এদিকে আছে +10, তো কাটাকাটি করলে এখানে আসবে 0। তো দেখো এখানে আমরা -1 ধরে 0 পেয়েছি, তো আমরা a ইকুয়াল -1 ধরে 0 পেয়েছি, তাহলে এই -1 কে বামে নিয়ে আসবো, তাহলে -1 কে বামে আনলে হবে +1 ইকুয়াল ডান পাশে 0। তাহলে এই যে যে রাশিটা, এটাকে আমরা বলবো এটা হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক, তাই এটাকে আমরা সিদ্ধান্ত আকারে লিখবো যে অতএব a+1 f অফ a এর একটি উৎপাদক, এভাবে করে আমরা সিদ্ধান্ত নেব। ওকে, তো এখন আমাদের কাজ কি, এই যে পুরো রাশিটাকে এখানে আবার এখন লিখে তুলে নিয়ে আসবো। তো এখন আমরা তুলবো এখানে f অফ a সমান a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো এখানে এক লাইন গ্যাপ রাখবো আগের মতো, পরের লাইনে আমরা কি করব, এই উৎপাদকটাকে লিখে নেব a+1। তো এখন দেখবো a+1 এর সাথে এখানে কত গুণ করলে এই a কিউব ম্যাচ করবে। তো আশা করি এতক্ষণ বুঝে ফেলার কথা। এখানে যদি আমি a স্কয়ার গুণ করে দিই, তাহলে a স্কয়ার এর সাথে গুণ হয়ে a কিউব ম্যাচ করে যাবে। তাহলে a স্কয়ার দিয়ে এখন দুই জায়গাতেই গুণ করব, a স্কয়ার দিয়ে a কে গুণ করলে আসবে a কিউব, তারপরে প্লাস আছে প্লাস বসাবো, a স্কয়ার দিয়ে a কে গুণ a স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে আসবে a স্কয়ার। তারপরে এখানে আমরা লক্ষ্য করব যে এখানে a স্কয়ার আছে মাইনাস একটা, বাট এখানে এসেছে প্লাস একটা। তো এখন আমাকে এখানে এমন কিছু যোগ বা বিয়োগ করতে হবে যাতে করে এটার এখানেরটা এখানে যেটা লিখবো আর কি, সেই দুইটা মিলে যাতে যোগ বা বিয়োগ হয়ে যাতে এই মাইনাস a স্কয়ার ঠিক থাকে। তাহলে তার জন্য এখানে কত দেওয়া যায় আইডিয়া করো, একটু ধারণা করার চেষ্টা করো। আমি যদি এখানে -2a স্কয়ার দেই, তাহলে একটু হিসাব করে দেখো তো, এই দুটো যোগ বিয়োগ করলে কত আসবে, এখানে বড়টার চিহ্ন মাইনাস আর এদিকে দুইটা দুরকম চিহ্ন হওয়ার কারণে আমরা বিয়োগ করে দেবো, তাহলে দুইটা a স্কয়ার থেকে একটা a স্কয়ার বাদ দিলে থাকবে আরেকটা a স্কয়ার। তাহলে দেখো এটা ব্যালেন্স হবে, তার মানে হলো এখানে আমাদের -2a স্কয়ার এটা আনতে হবে। এখন এই -2a স্কয়ার আনার জন্য তোমাকে এইটা আরেকবার এখানে লিখে নিতে হবে, যতবার প্রয়োজন ততবার লিখবা। তো এখন এই -2a স্কয়ার এখানে বানাতে হলে এখানে কত গুণ দিতে হবে একটু চিন্তা করো তো। আমি এখানে যেহেতু মাইনাস আনতে হবে, তাহলে এখানে মাইনাস তো অবশ্যই দেবো, আর এখানে 2a স্কয়ার আনতে হবে, তাহলে একটা 2 দিতে হবে, আর এখানে ভিতরে একটা a আছে, বাহিরে একটা a দিয়ে দাও, তাহলে হবে কি এই 2a আর এখানকার a এই দুটো গুণ হয়ে এখানে 2a স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখবো মাইনাস এখানে 2a স্কয়ার, আর এই -2 দিয়ে এখানে -2a দিয়ে 1 কে যদি আমি গুণ করি, তাহলে এখানে এখানে হয়ে যাবে -2a। তো এখানে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, কেন আসলে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করতে হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়। ওকে, তো এখন দেখো এই দুইটা মিলে তো এটার সাথে ব্যালেন্স হয়ে গেল। এখন এখানে আবার ঝামেলা হয়ে গেছে, এখানে -2a আর এখানে আছে -10a। তাহলে এখন -2a এর পাশে আর কত যোগ করলে বা কত বিয়োগ করলে আমাদের -10a হবে, এবার সেটা খেয়াল করতে হবে। তো একটু চিন্তা করলে এখন পেয়ে যাওয়ার কথা, এই যে -2a এটার সাথে যদি আমি এখানে -8a দেই, তাহলে একটু খেয়াল করে দেখো -2a এবং -8a এই দুইটা মিলে কি এখানে -10 এ ব্যালেন্স হয় না? হয়। তাহলে এই -8 এ তোমাকে এখন বানাতে হবে। কিভাবে বানাবা? তুমি এটাকে আবার লিখবা, এখানে a+1 আবার লিখবা। এখন ভাবো এখানে যে -8 এ তোমার দরকার, সেই দরকারি -8 এ আনতে হলে এখানে কত গুণ দিতে হবে? মাইনাস তো অবশ্যই দিতে হবে, সেই সাথে এখানে 8 দিতে হবে, কিন্তু a দিবা না, a দিলে আবার ঝামেলা। তাহলে এখানকার a আর এখানকার a মিলে a স্কয়ার হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে -8 দিয়ে এখানে a কে গুণ করলে হবে -8a, তারপর এখানে -8 দিয়ে 1 কে গুণ করলে হবে -8। তো এখন দেখো এই যে এই দুটা মিলে এটার সাথে ব্যালেন্স হয়, আর এদিকে -8 এর সাথে ব্যালেন্স হয়ে গেছে, তার মানে এই পুরো জিনিসটা এটার সাথে ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের হিসাব ঠিক আছে। তো দেখলে তো এখানে যোগ বিয়োগটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তীতে আমরা সামনে এগোই। এখানে খেয়াল করো, এখানে a+1, এখানে a+1, এখানে a+1। তো এই যে তিন জায়গাতে a+1 আছে, আমরা তিনটা a+1 এর পরিবর্তে একটা a+1 এখানে কমন আকারে লিখে দেবো, কমন নিয়ে নিলাম আর কি। আর বাকি থাকে কি a স্কয়ার -2a -8, তাহলে এদেরকে লিখে দেবো a স্কয়ার -2a -8। ওকে, এখন যদি আবার এখানে মিডল টার্ম ব্রেক করা যায় তাহলে করতে হবে। তো দেখো এখানে সম্ভবত মিডল টার্ম ব্রেক করা যাবে। তো এখানে a স্কয়ার -4a + 2a -8 সমান a+1, এই দুটো থেকে কমন যায় কি, এখানে কমন যায় হলো দিয়ে a, থাকে a-4, আর এখানে +2 কমন যায়, থাকে a-4। ওকে, তো এখন এখান থেকে a+1 লিখবো, আর এখানে থাকে কত a-4,
আর এখানে a-4 দুটার একটা লিখলাম, কমন নিলাম, থাকে a+2, তাহলে এই a+2 এখানে লিখে দেবো। তো দেখো আগের অঙ্কটা আমাদের কাছে যতটা বড় এবং যতটা কঠিন মনে হয়েছিল, এটা কি ততটা সময় সাপেক্ষ বা ততটা কঠিন হলো না। এরকম ভাবে তুমি যদি আরো 2-1টা অঙ্ক করো, তোমার কাছে এগুলো একদম ইজি হয়ে যাবে। তাই তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাছে এই অঙ্কগুলো তত বেশি সহজ হবে, মানে সহজ মনে হবে। তো আজকের ক্লাসে এই দুটো অঙ্কই থাকবে। পরবর্তী অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।